স্টান রাইডিং ইজ এ নট এ ক্রাইম। এটা হচ্ছে একটা স্পোর্টস। আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না, আমরা ওই রাস্তায় যারা উল্টাপাল্টা বাইক চালায় তারা কিন্তু আমরা না। এই যে রাশিয়ার মঞ্চে বাংলাদেশের পতাকা উড়ালেন, অনুভূতিটা আসলে কেমন ছিল? মানে আল্লাহ আমাকে একটার পর একটা সারপ্রাইজ দিচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল। ক্রিকেটে যান, ফুটবলে যান, ঠিক সেভাবে আমাদের স্টান রাইডিংয়েও কিছু সিন্ডিকেট আছে, গডফাদার আছে, দুর্নীতি, করাপশন, যেগুলোর কারণে আমাদের স্পোর্টসটা আগাচ্ছে না। আমি ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে পার্টিসিপেট করাতে আমি দেশের জন্য যতটুকু পেরেছি সম্মান নিয়ে আসার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম সিটিজে পোস্টের বিশেষ আয়োজনে। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের গর্ব, চট্টগ্রামের লোহাগাড়ার সন্তান আব্দুর রহিম। তিনি একজন শুধু বাইক স্ট্যান্ড রাইডার নন, তিনি একাধারে কন্টেন্ট ক্রিয়েটর, সামাজিক কর্মী এবং তরুণ নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সম্প্রতি রাশিয়ার একটি শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি 2025-এ তিনি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। দেশের 150টি দেশের তরুণদের মধ্যে মেলবন্ধন করে ক্রীড়া এবং সামাজিক ক্যাটাগরিতে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। আজকের এই আড্ডায় আমরা জানব তার এই অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং তার পরিকল্পনা এবং তরুণদের নিয়ে যে অনুপ্রেরণা বার্তা, সেটা আমরা জানব। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে আসার জন্য এবং দেশের জন্য যে গৌরব বয়ে এনেছেন সেটার জন্য শুভকামনা। আপনাকেও ধন্যবাদ। এই যে রাশিয়ার মঞ্চে বাংলাদেশের পতাকা উড়ালেন, অনুভূতিটা আসলে কেমন ছিল? আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম। আমি প্রফেশনালি বাইকে স্ট্যান্ড করি, এর পাশাপাশি সোশ্যাল অ্যাক্টিভিটিস কাজগুলো করে থাকি। রাশিয়ার মতো একটা দেশে আমার নিজের দেশকে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করাটা আমার জন্য খুবই আমি প্রাউড ফিল করেছি। কারণ 150টা দেশের সামনে আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, এটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। সো আমি খুবই এনজয় করছি বিষয়টা। আচ্ছা, 150টি তরুণদের সঙ্গে একটা বোঝাপড়া, চলাফেরা, 4টা দিন কাটালেন সেখানে। তাদের সাথে কাটানোর সময়গুলো কেমন, অভিজ্ঞতাটা কেমন ছিল? আর যেহেতু বাংলাদেশ থেকে তো আপনারা শুধু 7 জন গেছেন, সেহেতু আপনার সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কীরকম? শুরুর গল্পটা আমি একটু শেয়ার করি সবার সাথে। প্রোগ্রামে যখন পার্টিসিপেট করতে হয় তখন হচ্ছে আপনার একটা কিছু ফর্ম ফিল আপ, কিছু কন্ডিশন থাকে, ওগুলো সব কিছু আমি প্রায় 1 মাস ধরেই এগুলো নিয়ে স্টাডি করলাম, ফর্ম ফিল আপ করলাম, তারপর আপনার ইন্টারভিউ দিলাম অনলাইনে। তো সব কিছু দেওয়ার পর প্রায় 3 মাস পর একটা রেজাল্ট আসে। আমি মনে করেছিলাম হয়তো বা আমি সিলেক্ট হইনি, আমি আশা ছেড়ে দিয়েছিলাম। তো আমি ফর্ম ফিল আপ করার পর 3 মাস পর আমি জুম্মার নামাজ পড়ে আসি বাসায়। জুম্মার নামাজ পড়ে এসে দেখি বাসায় এসে ওয়াইফাই কানেক্ট হওয়ার পর একটা ইমেল আসে আমার ফোনে। তো আমি মনে করছি নর্মালি কোনো ইমেল হবে এটা। তো আমি সাথে সাথে ঢোকার পর দেখি যে কংগ্রেচুলেশন জানাইছে, মানে ইউ আর সিলেক্টেড। তো আমি একটু ফার্স্টে মনে করছিলাম, অনেক সময় দেখা যায় যে হ্যাকাররা বিভিন্ন ফেক ইমেল আসে, তো আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। সাথে সাথে আমি শক্ত হয়ে গেছি, মানে চিল্লাইতেও পারতেছি না বাসায়। সাথে সাথে আমি আমার বড় ভাই আহাত ভাইয়ের ফোন দিলাম যে ভাইয়া আমার ফোনে একটা SMS আসছে, আপনি একটু চেক করে দেখেন এটা কি সত্যি কিনা। তো ভাইয়াকে পাঠাইলাম, ভাই ও নামাজ শেষ করে আসছে মাত্র। তো ভাইয়া 2 মিনিট পর আমাকে জানাইলো যে মানে ইউ আর সিলেক্টেড, কংগ্রেচুলেশন ভাই, আমাকে জানাইলো। তো এরপর আমি শিওর হলাম যে মানে আমি রাশিয়ার মতো একটা দেশে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য যাচ্ছি। আপনি তো মূলত বাইক স্ট্যান্ড করে থাকেন, বাইক স্ট্যান্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন। বাইক স্ট্যান্ড পারফরমেন্সের কাজ করার পাশাপাশি বিভিন্ন ব্লগিং নিয়ে কাজ করার যে অভিজ্ঞতা, সেটা কেমন এবং সেটা এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কতটা সহযোগিতা করেছে? ফার্স্ট অফ অল আমি অ্যাজ এ স্পোর্টসম্যান বলতে বাইক স্ট্যান্ড রাইডার। তো এর পাশাপাশি কিন্তু আমি সোশ্যাল ওয়ার্কগুলো অনেক বেশি করি। তা আমার 50% যদি আমাকে স্পোর্টসম্যানে সাপোর্ট দেয়, মানে স্টান্ট রাইডার হিসেবে সাপোর্ট পাই, আর 50% হচ্ছে আমাকে সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো আমাকে খুব বেশি সাপোর্ট দিয়েছিল। যেমন আমি হচ্ছে রোটারি ক্লাব অফ চিটাগং লেক সিটির একজন কমিউনিটি সার্ভিস ডিরেক্টর। ওইটার আওতায় আমি প্রায় 2000-এর কাছাকাছি চারা বিতরণ করেছি আমার লোহাগাড়া সাতকানিয়াতে। এর পাশাপাশি আমরা ফ্রি মেডিসিন ক্যাম্পেইন,
ব্লাড ডোনেশন। তারপর আমাদের দক্ষিণ চট্টগ্রামে দেখবেন যে আপনি প্রচুর পরিমাণের অ্যাক্সিডেন্টের পরিমাণটা বাড়তেছে। তো আমি যেই জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট হয় ওই জায়গাগুলোতে আমি আমার এলএস বাইকার একটা সংগঠন আছে আমার এলাকায়, আমি ওই এলএস বাইকারের পক্ষ থেকে যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয় এখানে প্রায় আমি শতাধিক সাইনবোর্ড লাগিয়েছি। তো আমি যখন ওই সব কিছু প্রপোজালে আমি দিলাম ওদেরকে, এর পাশাপাশি আমি হচ্ছে স্কাউট লিডার ছিলাম 4-5-এ, 9-10-এ আমার সার্টিফিকেট ছিল। যখন আমি সোশ্যাল ওয়ার্কগুলো করতাম আমি কখনো চিন্তাও করতাম না যে এই জিনিসটা আমাকে যে এই জায়গায় এসে সাপোর্ট দিবে। আচ্ছা, আপনি তো স্পোর্টস ক্যাটাগরিতে গিয়েছেন এবং বাংলাদেশের 7 জনের মধ্যে একজন। বাংলাদেশ সহ সারা দেশে কিন্তু ক্রিকেট ফুটবলের একটা জনপ্রিয়তা আমরা দেখে থাকি, হ্যাঁ। কিন্তু এখানে ক্রিকেট ফুটবল থেকে নির্বাচন না করে স্ট্যান্ড বাইকারকে কেন অগ্রাধিকার দিল? আমি যে স্পোর্টসটা থেকে সিলেক্ট হয়েছি এটা হচ্ছে মোটরসাইকেল স্টান্ট রাইডার, মানে স্টান্ট রাইডিং। আমাদের দেশ এখনও আমাদেরকে যেমন ফুটবল টিমের জন্য একটা সংগঠন আছে, ক্রিকেট টিমের জন্য সংগঠন আছে, এগুলো সরকারিভাবে স্বীকৃতি প্রাপ্ত। তো বাংলাদেশ এখনও পর্যন্ত আমাদের বাইক স্টান্টটাকে ওভাবে স্বীকৃতি প্রাপ্ত পৃষ্ঠপোষকতা না থাকার কারণে আমাদের দেশে যেটা আমরা এখনো মূল্যায়ন পাচ্ছি না। বাট ইউরোপে পুরো ওয়ার্ল্ডে যখন আমরা কোনো দেশে অ্যাপ্লাই করি তখন আমরা খুব ইজিলি সিলেক্ট হয়ে যাচ্ছি। এটার কারণ একটাই, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের স্কিল আছে যথেষ্ট পরিমাণ। আমাদেরকে যদি পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, সরকার থেকে একটা ফেডারেশন দেওয়া হয়, তখন আমার মনে হয় যে আমরা বাংলাদেশকে পুরো পৃথিবীর সামনে রিপ্রেজেন্ট করতে পারবো। আচ্ছা, বাইক স্ট্যান্ড রাইডার বলতে অনেক বাইকাররা কিন্তু মনে করে যে আপনার স্পিডে বাইক চালানো বা এটাকে ভুলভাবে উপস্থাপন করে, ওটা আসলে মূলত কি? আর যারা বাইক রাইডার আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আমাদের আজ পর্যন্ত পুরা ইতিহাসে আপনি এখনো পর্যন্ত কখনো শুনবেন না যে স্টান্ট করতে গিয়ে কেউ মারা গেছে, স্টান্ট করতে গিয়ে কেউ বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। আমরা যারা স্টান্ট করি তারা হচ্ছে একটা গণ্ডির মধ্যে স্টান্ট করি, আমরা কোনো হাইওয়েতে গিয়ে বা কোনো পাবলিক প্লেসে গিয়ে কিন্তু প্র্যাকটিস করি না। আমাদের একটা নির্দিষ্ট জায়গা থাকে, একটা সীমিত জায়গা থাকে, ওইটার মধ্যে আমরা প্র্যাকটিস করি। ইভেন প্র্যাকটিস করার সময় আমরা আমাদের পুরো বডি সেফটি ইনশিওর করি আগে। তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, যারা বাইকার আছেন তাদের সবার উদ্দেশ্যে একটা বার্তা দিব, আপনারা স্পিডিংটা করবেন না। কারণ স্পিডিং করতে গিয়ে আমরা দেখবেন যে রাস্তায় অনেক উল্টাপাল্টা বাইক চালায় অনেকে। এখন অনেকে জাস্ট ভিউ পাওয়ার আশায় কি করে আপনার হাইস্ট তোলার চেষ্টা করে। আপনার যখন একটা বাইকে 150-120 তুলতেছে, ওর কি পরিমাণ ব্রেক দিলে কতটুকু ব্রেক কন্ট্রোল আছে কিনা ওর, সে ওইটা না বুঝে স্পিডটা তুলতেছে, হুট করে সামনে গাড়ি চলে আসতেছে, মানুষ চলে আসতেছে, পরে গিয়ে একটা বড় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে। আচ্ছা, এই যে রাশিয়ায় ওয়ার্ল্ড ইয়থ ফেস্টিভ্যালে 4টা দিন অতিক্রম করলেন, এখানে 150টি দেশের প্রায় 2000 অ্যাটেন্ডেন্স ছিল। তো এই 4টা দিন আসলে কেমন কেটেছে? আপনার বাস্তব অভিজ্ঞতাটা কি? 4 দিন বলতে এখানে আমি মজার বিষয় হচ্ছে আমি 2টা প্রোগ্রামে সিলেক্ট হয়েছিলাম। মানে আল্লাহ আমাকে একটার পর একটা সারপ্রাইজ দিচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল। তো ফার্স্টে প্রোগ্রাম ছিল আমার 4 দিনের ওয়ার্ল্ড ইয়থ ফেস্টিভ্যাল, এরপর আরেকটা প্রোগ্রাম ছিল, এটা হচ্ছে রিজিয়ন প্রোগ্রাম বলে, যেটা হচ্ছে ওই রাশিয়ার মধ্যে, রাশিয়া কিন্তু বাংলাদেশ সমান 116টা সমান। তো ওদের বিভিন্ন, যেমন আমি চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, তো ওইখানেও ওরকম রিজিয়ন আছে যে আমাদেরকে ইভানোভোতে নিয়ে গিয়েছিল ওরা, ইভানোভো। তো ওইখানে প্রায় আমি 1 সপ্তাহের মতো ছিলাম। 4 দিনে যে প্রোগ্রামটা ছিল এটা হচ্ছে ওয়ার্ল্ড ইয়থ ফেস্টিভ্যালের আন্ডারেই থাকে, তো ওরাই অর্গানাইজ করে। রিজিয়ন প্রোগ্রামটাও এর পাশাপাশি ওদের মানে বিভিন্ন জায়গা আমাদেরকে ভিজিট করে দেখায়। তো ওয়ার্ল্ড ইয়থ ফেস্টিভ্যালে আমি যখন যাই, এখানে যখন 150টা দেশ থেকে ইয়থরা আসে, ইয়থ লিডার আসে, সায়েন্টিস্ট, জার্নালিস্ট, বিভিন্ন ক্যাটাগরি থেকে আসে, ইভেন আপনার সিঙ্গার, আপনার আর্টিস্ট, বিভিন্ন ক্যাটাগরি থেকে মডেল। তো সবাই যখন আসে আমাদেরকে হচ্ছে স্পোর্টস যারা ছিলাম আমাদেরকে পুরো একটা হোটেল ওরা বুক করে দিয়েছিল, আমারটার নাম ছিল আপনার হিলটন হোটেল। এইখান থেকে আমি যেটা শিখতে পেরেছি, আমার একটা পুরো ইন্টারন্যাশনাল একটা সার্কেল পেয়েছি আমি, যেহেতু আমি স্পোর্টসম্যান, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও কিন্তু আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার কথা, বাট ওনার কিছু জটিলতার কারণে উনি আসতে পারেনি, কিন্তু উনি একটা ভিডিও বার্তা আমাদেরকে পাঠিয়েছিল। ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি ছিল ওনার সাথে, পুতিনের সাথে যিনি সবসময় থাকেন ক্রীড়া মন্ত্রণালয়ে, উনি আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিল ওনার অবর্তমানে। অর্থাৎ এই যে আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের এই অভিজ্ঞতাটা আপনি বাংলাদেশে কিভাবে কাজে লাগাতে পারেন, বিশেষ করে তরুণদের জন্য কি বার্তা থাকবে?
ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালের মতো একটা জায়গায় গিয়ে যখন আমি নিজেকে বুঝতে পারলাম যে আমার দেশে কী কী জিনিস ঘাটতি আছে, তো যদি আমাকে সরকার সুযোগ দেয় আমি আমার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাবো অবশ্যই। স্পোর্টসের মধ্যে অনেক কিছুই জটিলতা আছে যেগুলোর কারণে আমাদের স্পোর্টসটার সামনে আগাতে পারতেছে না। ফার্স্ট অফ অল আমি যদি একদম ওপেনলি বলতে যাই, দেখি যে বিভিন্ন ধরনের সিন্ডিকেট, ক্রিকেটে যান, ফুটবলে যান, ঠিক সেভাবে আমাদের স্টান রাইডিংয়েও কিছু সিন্ডিকেট আছে, গডফাদার আছে, দুর্নীতি, করাপশন, যেগুলোর কারণে আমাদের স্পোর্টসটা আগাচ্ছে না। আমি 2013-14 সাল থেকে বাইকে স্টান্ট করি। ইভেন আমি এমনও দিন পার করছি আমাকে 4 দিনে স্টান্ট করানো হয়েছে, তারা সত্যি কথা বলতে তারা আমাকে এক গ্লাস পানি পর্যন্ত অফার করে নাই। সেই যে দুর্নীতিগুলোর কারণে অনেক অনেক ট্যালেন্টেড স্টান্ট রাইডার হারিয়ে যাচ্ছে দিন দিন। তো এগুলো যদি অফ করতে পারি, শুধু স্টান্ট রাইডিং না, প্রত্যেকটা স্পোর্টসে দেখবেন যে আপনি আমাদের দেশ অনেক বেশি ভালো করতেছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি পুরো ওয়ার্ল্ডের সামনে। আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন। স্টান্ট রাইডিং ইজ নট এ ক্রাইম, এটা হচ্ছে একটা স্পোর্টস। আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না, আমরা ওই রাস্তায় যারা উল্টাপাল্টা বাইক চালায় তারা কিন্তু আমরা না। সিটিজি পোস্টে অসংখ্য ধন্যবাদ আমাদের স্পোর্টসকে এত সুন্দরভাবে সবার সামনে রিপ্রেজেন্ট করার জন্য। আর আমার ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অংশগ্রহণ করাটাকে ওনারা যে এত সুন্দরভাবে ইন্টারভিউটা নিচ্ছে, আমি সত্যি সিটিজি পোস্টের কাছে কৃতজ্ঞ। আপনি একজন লোহাগড়ার সন্তান, আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা বা কিছু বলার আছে কিনা? আমি সরকারের প্রতি একটা অনুরোধ করব। আপনারা জানেন দক্ষিণ চট্টগ্রামে দিন দিন অ্যাক্সিডেন্টের পরিমাণটা বাড়তেছে। লাস্ট ইয়ারে মেবি আমরা 1000 পার হয়ে গেছে, এত পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমাদের 6 লেনের রাস্তাটা কার্যক্রম যাতে খুব তাড়াতাড়ি শুরু করে। বিগত 20 বছর ধরে অনেক সরকার আসছে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো সরকার আমাদের এই বিষয়টা নিয়ে খুব একটা নজর দিতে আমরা এখনও পর্যন্ত দেখিনি, কোনো অ্যাক্টিভিটিস শুরু করতে দেখিনি। তো সরকারের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, আপনারা আমাদের দক্ষিণ চট্টগ্রামে 6 লেনের যে বিষয়টা, 6 লেনের যে কার্যক্রমটা খুব তাড়াতাড়ি শীঘ্রই আপনারা এটা চালু করবেন, এটাই আমার সরকারের প্রতি অনুরোধ থাকবে। ধন্যবাদ রহিম ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য সিটিজি পোস্টের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার মতো তরুণদের হাত ধরে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে, সেটাই আমাদের প্রত্যাশা। দর্শক, সিটিজি পোস্টের আজকের আমাদের আয়োজন এতটুকু পর্যন্ত। নতুন কোনো আয়োজনে আপনাদের সাথে আমরা আবার যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিটিজি পোস্টের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।